আজকে আমি একটা ভেড়িতে এসেছি। এখানে প্রাকৃতিক পরিবেশ, যেখানে আসলে আসলে আর ফিরে যেতে ইচ্ছা করে না। প্রচুর বাতাস এবং অনেক গাছগাছালি আছে, যেইগুলো আসলে মানে অনেক কাছ থেকে না দেখলে আসলে অনুভব করা যায় না বিষয়গুলো। তা আমি যে পরিবেশে আছি, এই পরিবেশে আমি এসেছি মূলত অনেকদিন ইচ্ছা ছিল। আগে যখন ছোট ছিলাম এই সমস্ত পরিবেশে আসতাম, কিন্তু তখন আসলে পরিবেশ এরকম ছিল না। গাছগাছালির পরিমাণ কমেছে চারিদিকে। তো আমি এইরকম পরিবেশেই আপনাদের জন্য আর কি একটা বেসিক ভিডিও তৈরি করছি, যাতে এটা চ্যানেলে আজীবন থাকে। তো সেখানে আপনারা চারিদিকে আগে আপনাদের দেখাই, চারিদিকে আপনারা পরিবেশটা দেখুন। এখানে আসলে মানুষ তো বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। এরকম পরিবেশে আসলে এই যে দুপুরবেলা, এখন ঠিক দুপুরবেলা আজান দিচ্ছে, সেই পরিবেশে মানে সেরকম পরিস্থিতিতে এইরকম পরিবেশটা আসলে প্রাণটা জুড়িয়ে যায়। ওইখানে আমি যেখানে সাইকেলে আসলাম, তাল গাছ ছিল। তো তাল গাছের নিচেই যখন দাঁড়ালাম, ওখান থেকে আর মানে হেঁটে যে সামনের দিকে যাব সেরকম ইচ্ছাই আর নেই। তো অনেকেই যে বলে না যে চির নিদ্রায় শায়িত হওয়ার কথা বলে, বইয়ে আমরা পড়েছি। তা আসলে এটা এরকম একটা পরিবেশ যেখানে আসলে বসলে আর ওঠা যায় না, এবং মৃত্যুর পর মানুষ যাতে এরকম পরিবেশেই আসলে ঘুমাতে পারে, সেরকম ইচ্ছা আমার নিজেরও হলো এরকম পরিবেশে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা ইতিমধ্যেই প্রচুর বাতাস। তো যাই হোক, আমি আলোচনায় চলে আসি আপনাদের। আমি যে আলোচনা করব, এই আলোচনাটা হবে বেসিক, এবং আপনাদের যে নক্ষত্র, আপনাদের যে রাশি, আপনাদের জীবন আচরণ, এরকম বিষয়ে নানা রকম কথা হবে। কিন্তু কথাগুলো হয়তো সাজানো গোছানো নাও হতে পারে। কারণ হচ্ছে আমার কাছে কোনো স্ক্রিপ্ট নেই। আমি মূলত এখানে এসেই সিদ্ধান্ত নিলাম যে আপনাদেরকে আমি এরকম একটা ভিডিও দেব। তো আসুন শুরু করি আলোচনা। আমি কথা বলবো বৃষ রাশির রোহিণী নক্ষত্র নিয়ে। রোহিণী নক্ষত্রের মানুষের মূল যে প্রকৃতি, তার মধ্যে রয়েছে নমনীয়তা। এবং গোটা রাশিচক্র যদি আমি ঘুরে আসি, তাহলে আমি সবচাইতে যাদেরকে মানে নমনীয় বলবো, এবং যাদের মধ্যে সব কিছুরই মানে নারী সুলভ যে আচরণ, নারী সুলভ আচরণের যে তীব্রতা, এটি সবচেয়ে বেশি এই রোহিণী নক্ষত্রের মধ্যে আছে। নারীদের মধ্যে আর্ট থাকে। আপনারা একটা জিনিস দেখবেন, নারীদের হাতে যে মানে হাতের উপরে যে লোমটা থাকে, এই যে লোম, এই লোমটা কখনো কোঁকড়ানো হয় না, মানে রেয়ার, খুব কম। এটা আসলে দেখাই যায় না এরকম কোঁকড়ানো। পুরুষের হাতে সাধারণত এরকম থাকে, কারণ এই কোঁকড়ানো চিহ্নটা মূলত পাশবিকতার ইঙ্গিত দেয়। কিন্তু নারীদের মধ্যে এরকম পাশবিকতা থাকে না। আর বৃষ রাশি রোহিণী নক্ষত্র, তার হাতে এইটা কোঁকড়ানো থাকবে, এটা অসম্ভব। অসম্ভব কেন? কারণ হচ্ছে এইখানে শুক্র গ্রহ তুঙ্গ হয়, এখানে তার সক্ষেত্র হয় এবং সক্ষেত্রী হয়, এবং এখানে চন্দ্র তুঙ্গী হয়। দুটোই কিন্তু ফিমেল গ্রহ, এবং এখানে তারা অনেক তাদের যে অস্তিত্ব, তাদের যে বৈশিষ্ট্য, তার তীব্রতা তারা এখানে এসে পায়। যার জন্য আমার এই কথা বলা যে আপনাদের মধ্যে রয়েছে ফিমেল যে বৈশিষ্ট্য, তার তীব্রতা। অর্থাৎ কোনো পুরুষ যদি তার মধ্যকার যে পুরুষত্ব, সেইটা প্রাধান্য দিতে চায়, তাহলে তাকে অবশ্যই রোহিণী নক্ষত্রের মানুষকে বেছে নিতে হবে। কারণ রোহিণী নক্ষত্রের মানুষ নারী হিসেবে শ্রেষ্ঠ। এবং যদি কোনো পুরুষও হয়, সে যদি কোনো পুরুষ হয়, তাহলে তার পুরুষের মধ্যেও অনেক ভালো ভালো বৈশিষ্ট্য থাকবে। যেমন সে অনেক সুন্দর রান্না করবে, যদিও সে পুরুষ, কিন্তু অনেক সুন্দর রান্না করবে, অনেক সুন্দর ছবি আঁকতে পারবে, তার কথা শুনলে মানুষ মোহিত হয়ে যাবে। তার মধ্যে আলাদা সৌন্দর্য থাকবে, যেটা অন্য মেয়েদের মধ্যেও এরকম সৌন্দর্য থাকে না, যেটা তার মধ্যে থাকবে। আমি এখন এসেছি একটা জাম গাছের তলায়। তো এখানে আসার পরে অনেক শান্তি লাগছে, অনেক ভালো লাগছে। আমি জানি না যে আপনারা এটা ফিল করতে পারছেন কি না। যদি পারেন কখনো আসলে মাঠে ঘাটে এরকম পরিবেশ কিছু পাওয়া যায়, আপনারা ঘুরবেন, এরকম পরিবেশে যাবেন।
এই এখন তো আসলে এই ধরনের প্রকৃতি পরিবেশ এগুলো তো আসলে বিলুপ্ত হয়ে যাচ্ছে, এই জন্য আপনাদেরকে দেখানো, যেটা অ্যাভেলেবেল ছিল এক সময় সেটা এখন বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো যাই হোক, আপনাদের যেটি বলছিলাম যে আপনারা এই বৈশিষ্ট্য কি অর্জন করেছেন, একটু দেখবেন যে এই বৈশিষ্ট্যটা আসলে আপনার অর্জন হয়েছে কিনা। আমি যা বলছি আপনাদের মধ্যে যে কোনো বিষয়ে সবসময় ইনোভেটিভ আইডিয়া কাজ করবে, ইনোভেটিভ আইডিয়া। যেমন এই যে দেখুন, আমি এখানে এসেছি, এখানে এসে আমি একটা ভিডিও করছি। আমার আমার এই মুহূর্তে যে প্রেজেন্টেশন, এর চাইতে আপনি আরও অনেক সুন্দরভাবে বিষয়টাকে প্রেজেন্ট করতে পারতেন যদি আপনি এখানে থাকতেন। এমনকি আপনার মধ্যে, আমি তো এখানে এসে ঘুরে গেলাম, কিন্তু আপনি হয়তো এই বিষয়টাকে চিত্রেরও আকার দিতে পারবেন, ছবির আকার দিয়ে দিতে পারবেন এই বিষয়টাকেই। এবং যদি আমি আপনাকে এই বিষয়টা নাও দেখাতাম, তবুও আপনি এই ঘটনা শুনে, এই বর্ণনা শুনে, আপনি দেখেননি, জাস্ট বর্ণনা শুনলেন, তাতেই আপনি আপনার মনোজগতে ছবি এঁকে ফেলতে পারতেন। এরকমই পরিবেশ। আর এই যে এখানে এসে আমি যে একটা ভিডিও দেব, বেসিক ভিডিও, নক্ষত্র তো অনেক আছে, কিন্তু আমি কিন্তু আপনার নক্ষত্রকে বেছে নিলাম। এর কারণ হচ্ছে আপনি এই সৌন্দর্যকে বুঝবেন, সৌন্দর্য বোধকে বুঝবেন। আসলে সূক্ষ্মতা না থাকলে তো তাকে বোঝানো যায় না। শুক্র সক্ষেত্রী যার, চন্দ্র তুঙ্গস্থ যেখানে, সেই মানুষের মধ্যে ঘোরাঘুরির মাত্রাটা বেশি থাকে, সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হওয়ার মাত্রা বেশি থাকে। এমনও কেউ থাকবে আপনাদের মধ্যে, এমনও কেউ থাকবে যারা শুধু ভিডিওটা দেখছেন না, মনে হচ্ছে খেয়ে ফেলি, এরকম, মানে হৃদয় ছুঁয়ে যায়, এরকম পরিবেশ এটা। তো যার জন্য আপনাদেরও মনে হবে যদি এরকম পরিবেশে আমি যেতে পারতাম। এরকম অনেকেরই মনে হবে যে আমি গান শুনি না, আমি গান খাই। এরকম কথাও কিন্তু মানুষ বলে, কিন্তু সে রাক্ষস না, সে মূলত সেই জিনিসটাকে মানে অনুভব করেও তার জন্য হচ্ছে না, অনুভবটাও যথেষ্ট না, বিষয়টা এরকম। তো আপনাদেরকে আমি বলবো যে আপনাদেরকে আমি যা যা বলছি, এই বৈশিষ্ট্যগুলোর তীব্রতা কি আপনার অর্জন হলো, একটু দেখবেন তো। যদি না হয় তাহলে আপনাকে আরও কিছু কাজ আপনার নিজেকে নিয়ে করতে হবে। কারণ মানুষ যতক্ষণ পর্যন্ত তার যে জন্ম রহস্য, তার যে বৈশিষ্ট্য, এটাকে যতক্ষণ না পর্যন্ত সে অর্জন করে, ততক্ষণ পর্যন্ত সে পূর্ণতা পায় না, তার জন্মের উদ্দেশ্যকে সে জানতে পারে না। অবশ্যই আপনি এইগুলো নিয়ে একটু কাজ করবেন। এখন আমরা আপনার বাচনিক দক্ষতা একটু দেখব, মানে ব্যক্তি হিসেবে আপনার বাচনিক দক্ষতা আসলেই কতটুকু। সেক্ষেত্রে আমরা দেখতে পাই এই ঘরে বুধের অবস্থান। এবং আমরা বেশি গুরুত্ব দিব কাকে? বেশি গুরুত্ব দেব, যেহেতু আপনার মাঝের নক্ষত্র, অতএব আমরাও এখানে এসে, এই মিথুনে এসে মাঝের নক্ষত্রকে আমরা বেছে নেব। তো সেখানে আমরা রাহুর নক্ষত্রকে পেয়ে যাই, আদ্রা নক্ষত্র, রাহুর নক্ষত্র, একে পাই। এবং এখানে এই ঘরটা কিন্তু একটা ডুয়ালিটির ঘর, যদিও রাশি হিসাবে এটা স্থির ঘর, এবং আপনার আপনার বাক্যের যে ঘরটা, সেটা কিন্তু আবার দ্বৈত। অর্থাৎ আপনি ব্যক্তি হিসাবে স্থির, যে কোনো কিছুতে স্থির থাকতেই পছন্দ করেন, কিন্তু আপনার কথার মধ্যে আপনি দ্বৈত স্বভাব আনতে পারেন। অর্থাৎ আপনি যখন কথা বলবেন, তখন কথাটা আপনি এমনভাবে বলেন, কথা বলবেন রস দিয়ে, এবং কথার মধ্যে দ্বৈত স্বভাব থাকবে। আপনারা মিরাক্কেলটা যদি একটু দেখেন, তো মিরাক্কেলে দেখবেন সেখানে কি করে, কথা তো বলে, বুঝাই এক, বলে আর এক, তাই না? আপনারা তো এই বিষয়টা মনে হয় খুব ভালোই জানেন। তো মিরাক্কেল এই কাজটা করে থাকে। তা আমি মনে করি যে আপনারা এরকম টাইপের ব্যক্তিত্ব নিয়ে জন্মেছেন, যেখানে আপনাদের কথাবার্তার মধ্যে এরকম বৈশিষ্ট্য দেখা যাবে। তো আমি আপনাদেরকে পরামর্শ দেব যে আপনারা কথা বলার সময় আপনাদের যে বাচনিক দক্ষতা, ডুয়ালিটি, সেটা তো প্রয়োগ তো অবশ্যই করবেন, কিন্তু সেটা এমনভাবে প্রয়োগ করবেন না যাতে করে মানুষ আপনার কাছ থেকে কষ্ট পায়। কারণ মানুষ কিন্তু আপনাকে বিচার না করেই, আপনাকে মানুষ বিচারও করে না, বিচার না করে আপনাকে মানুষ সুন্দর মনে করে। আপনাকে ইতোমধ্যেই তারা সুন্দর মনে করে, আপনার আর মানে নিজেকে সুন্দর বা ভালো এটা প্রমাণ করার কোনো কিছু নেই। অতএব সেই জায়গা থেকে আপনি কিভাবে কথা বলছেন, কত সুন্দর করে বোঝাচ্ছেন,
এই জিনিসটাই তারা দেখে। অতএব সেখানে কোনো ছল চাতুরির কোনো প্রয়োজনই দেখা যাচ্ছে না, যদিও আপনার বচনের ঘরটা কিন্তু এই মিথুন। তো সেই ক্ষেত্রে আপনি আপনার কথাগুলো স্ট্রেট ফরওয়ার্ড বললে মানুষ কষ্ট পাবে। সেক্ষেত্রে আপনি আপনার ভয়েসটা যেহেতু সুন্দর, সেক্ষেত্রে আপনি নমনীয়তা বজায় রেখে, অর্থাৎ কঠিন কথাও যদি শান্তভাবে বলা হয় তাহলে সেই কথাটা কঠিন মনে হয় না, আপনি সেই কাজটা করতে পারেন। অর্থাৎ আপনি নমনীয়ভাবে, নরমভাবে কথা বলতে পারেন। আমার মনে হয় এই বিষয়টাই যথেষ্ট কাজ হবে। এটি হচ্ছে আমার পরামর্শ বাচনিক দক্ষতার দিক থেকে। এরপরে আমার পরামর্শ হচ্ছে থার্ড যে হাউস, অর্থাৎ আপনার যে পরাক্রম, অর্থাৎ আপনি ব্যক্তি হিসেবে কী ধরনের পরাক্রম সৃষ্টি করতে পারেন। আমি ধারণা করছি যে কর্কটের যে ঘর, সেখানে আপনার পরাক্রমটা মূলত এক এক সময় এক এক রকম ওঠানামা করবে। অর্থাৎ আপনি কখনো পরাক্রমের ক্ষেত্রে কখনো মানে মাত্রাতিরিক্ত, মানে এই যে চন্দ্র যেরকম উঠানামা করে, যেহেতু চন্দ্র ওই ঘরটাকে বেছে নিয়েছে, ঠিক একইভাবে ব্যক্তি হিসেবে আপনার মুডটা এক এক সময় এক এক রকম সুইং করে। দেখা যায় যে এখন খুব ভালো লাগছে, এখন আপনার মানসিক স্থিতি একরকম, অন্য সময় আবার আর এক রকম, এরকম হয় না? তো ওই রকমই আপনার পরাক্রমের ক্ষেত্রটাও ঠিক আপনার মানসিক স্থিতির মতনই, যে এই আপনার মনে হলো যে অনেক কিছু করে ফেলবেন আজকে, ধরেন পড়াশোনার ক্ষেত্রে আজকে পড়ে সব শেষ করে ফেলবেন এরকম ভাবলেন, আবার পরেই ভাবছেন না ভালো লাগছে না, আজকে পড়বো না তো পড়বোই না, আর মানে পড়াশুনোই ওই মুহূর্তের জন্য বাদ দিয়ে দিলেন, এরকম বিষয়টা। তো পরাক্রমের ক্ষেত্রটাও এরকমই, যে আপনার সে উত্থান পতন থাকবে। তো এইটাকে আপনি অনেকে রুটিন নিয়ে পড়তে চায়, রুটিন মাফিক পড়বেন, এবং রুটিন থেকে যখনই বিচ্যুত হয়ে যায় মানুষ, তখন ভাবে এই মনে হয় আমি পারলাম না ওদের সাথে। কিন্তু না, আপনি তো ব্যক্তি হিসাবে ব্যক্তিই আপনি ভিন্ন, যেখানে আপনার পরাক্রমের ঘরটাই উঠানামা থাকবে। কখনো অনেক উঠবেন, কখনো অনেক নামবেন, কোনো সমস্যা নেই। এইটাকে মেনে নিতে হবে, মানে আপনার নিজের ব্যক্তিত্ব কী সেটাকে জানতে হবে। যেমন আমি যখন পড়াশোনা করতাম, তো আমি কখনো করতাম না, আমার নিজস্ব ব্যক্তিগত রুটিন ছিল, আমি কখনো অন্যের রুটিন ফলো করতাম না, আমি কখনো ওই জেনারেল যে রুটিন, ওই রুটিন আমি কখনো ফলো করতাম না। আমি রিডিং রুমে কখনো পড়াশোনা করিনি, আমি শুয়ে বসেই, মানুষ বলে যে বেডে পড়তে নাই, আমি সবসময় বেডেই পড়তাম, বেডে শুয়ে পড়তাম, তাও সবসময় আরাম করতাম, আমি সবসময় আরাম করে পড়েছি। কই আমার তো হয়েছে, আমি ধারণা করি, যেহেতু আমার জন্ম টাইম সম্পর্কে ওরকম বিশেষ কোনো তথ্য আমার কাছে নেই, তবু আমি ধারণা করি যে আমার হচ্ছে শুক্রের প্রভাব, চন্দ্রের প্রভাব আমার উপর আছে বিশেষভাবে, বিশেষ করে শুক্রের প্রভাব, বুধের প্রভাব আছে, এটা আমি বুঝি। তো আমি দেখেছি যে আমি সবসময় আরামায়েশের ভিতরেই থাকি, কঠোর পরিশ্রম আমি করি না, স্ট্র্যাটেজিটা আমার মধ্যে বেশি। তো আপনাদেরকে আমি তাই বলবো, যেহেতু আপনাদেরও শুক্রচন্দ্রের প্রভাব এরকম বেশি, তার জন্য আপনাদের আমি মনে করি যে নিজস্ব স্ট্র্যাটেজিটাকেই ধরে রাখবেন, রুটিন বানাতে যাবেন না। আপনি রুটিন তৈরি করেন, আপনি রুটিন মানেন না। অন্যদের জন্য রুটিন, আপনার জন্য না। বলে না যে রেফারি কখনো খেলে না, এরকম টাইপের। আমরা ওখান থেকে যদি পরবর্তী ঘরে যাই, তো সিংহের ঘরে দেখতে পাই আপনার মনের অবস্থান, অর্থাৎ সিংহতে রয়েছে আপনার মন, যেখানে আপনার মনে বসে আছে একটা সিংহ, যে যখন মানে সিংহ যখন জেগে ওঠে, তখন অন্যদের জন্য যেরকম আতঙ্ক সৃষ্টি হয়, আবার সিংহ যখন ঘুমায় তখন সে মানে এমনভাবে ঘুমায়, দুনিয়ার অলস, একদম আপনারা মানসিকভাবে ওই রকম, যে আপনি একটা ঘুমন্ত শিশু, যে মানে সবসময় যেন ঘুমিয়ে থাকতেই পছন্দ করেন, আরাম আয়েশ করেন। আপনাকে দেখে মনেই হয় না যে আপনি এত পরিশ্রম করতে পারবেন। কিন্তু সিংহের ভিতরে যে একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, সিংহকে নির্দেশ করা হয় এক সংখ্যা দিয়ে, যেটা সোজা। কোনো সংখ্যা আপনি ইংরেজিতে লেখেন, কোনো সংখ্যা এত সোজা না, যার এনার্জি এত দ্রুত উঠানামা করতে পারে, এনার্জি অন্য কোনো সংখ্যায় পারে না। এই জন্য সিংহের আক্রমণটা আপনি দেখবেন 18 ঘন্টা ঘুমাই বলা হয়, সে যখন
আক্রমণের জন্য প্রস্তুত হয়, তার এনার্জি 0 থেকে 100 হয়ে যেতে পারে, যেটা অন্য কোনো কিছুতে পারে না। এইটা সিংহের এক বিশেষ বৈশিষ্ট্য যা আপনার মনের ভিতরে রয়েছে। অর্থাৎ আপনার মনে দুনিয়ার জড়তা, দুনিয়ার অলসতা, অথচ যখন আপনি আক্রমণ করতে যাচ্ছেন বা এগিয়ে যাচ্ছেন বা সংঘর্ষ বা সংগ্রাম, আপনার যে মনের গতি, এই মনের গতি 0 থেকে 100। সেটি আপনি জানেন কি না, নাকি আজকে প্রথম জানলেন আপনার মনের গতির কথা? এত গতি কিন্তু কারণ নেই, এবং এই চতুর্থ ঘর একমাত্র আপনিই পেয়েছেন সিংহ, অন্য কেউ কিন্তু চতুর্থ ঘর হিসেবে সিংহকে পায়নি। আপনারা নিজের মনকে একটু জানুন, আপনার মনের স্থিতিকে জানুন, যে আসলেই কি আমার মনের গতি এরকম। যদি আপনার সিংহ হয়ে থাকে লগ্ন বা রাশি, তাহলে অবশ্যই আপনি এরকমই। এরপরে আমরা বৃষ যদি আপনার লগ্ন বা রাশি হয়ে থাকে, তাহলে সিংহ হচ্ছে আপনার মনের ঘর এবং আপনার মানসিক স্থিতি অবশ্যই এরকমই হবে। এইবার আমরা কন্যাতে চলে যাচ্ছি। কন্যা হচ্ছে আপনার ব্রেইনের ঘর, অর্থাৎ মস্তিষ্ক, বিবেক, বিবেচনা, এরকম একটা ঘর এই কন্যা। সেক্ষেত্রে দেখা যায় কন্যার মধ্যে কি আছে? কন্যার মধ্যে আছে পবিত্রতা, অর্থাৎ আপনি কখনো অন্যের জন্য অনিষ্টকারী হতে পারেন না। আপনার পক্ষে অনিষ্টকারী হওয়া সম্ভব না। আপনি যে কোনো কিছুতে আরামায়েশ করতে অবশ্যই পছন্দ করেন, কিন্তু সেই আরামায়েশ কখনোই অন্যকে ক্ষতিগ্রস্ত করে কখনোই না। ধরুন আপনি কোনো একটা আত্মীয় বাড়ি গেলেন, আপনাকে আরামায়েশ করার জন্য একটা রুম দেওয়া হলো, কিন্তু আপনি জানলেন যে ওই রুমের লোকটা অন্য কোথাও ঘুমাচ্ছে কষ্ট করে, অথবা হচ্ছে মেঝেতে ঘুমাবে, আপনি ঘুমাবেন বেডে, সে ঘুমাবে মেঝেতে। দেখবেন আপনার প্রথমে তো শুনলেন যে আপনি ভালো একটা বেড পেয়েছেন, ওকে ভালো, কিন্তু যখনই শুনলেন ওই ঘটনা, তখন কিন্তু আপনার আর ওই আরামটা চলে গেল ভিতর থেকে। ওইটা আর কাজ করছে না আপনার ভিতরে। এর কারণ হলো আপনি সবসময় কমফোর্টকে পছন্দ করলেও নিজের ভিতরে যে পবিত্রতার বোধ আছে, সেই কারণে আপনি অন্যকে কষ্ট দেওয়ার কথা ভাবতে পারেন না। কারণ অন্যকেও কষ্ট পেলে সেই জিনিসটা যেন আপনাকেই ক্ষতবিক্ষত করে। কন্যার ভিতরে যে বুধের যে অবস্থান, যা বুদ্ধিমত্তা প্রয়োগ করে থাকে, ডুয়ালিটি, অর্থাৎ আপনি সকল ক্ষেত্রে সবসময় অপশন রাখতে চাইবেন, নির্ভরশীলতা পছন্দ করবেন। অর্থাৎ ধরুন আমি একটা কাজ করব, আপনারা লিভার নাম তো শুনেছেন, লিভার। তো লিভার যে কাজটা করে, আমি মিনা খাটুনে প্রথম দেখেছিলাম যে একটা জিনিস উঠাচ্ছে, লিভার দিয়ে সহজেই উঠানো যাচ্ছে। যেটা আমি নিজে উঠাতে পারতাম না, সেটা ওই লাঠিটার সাহায্যে আমি উঠাতে পারছি। এটা আমি বুঝতামও না যে আসলে এটা সম্ভব কিনা, পরে তো আস্তে আস্তে বুঝলাম যে এর পিছনে সায়েন্স আছে। তো কন্যার ক্ষেত্রটা এই রোহিণী নক্ষত্রের জন্য এইভাবে কাজ করে থাকে। সেক্ষেত্রে তারা সরাসরি কাজে হাত দেয় না, তাদের কোনো না কোনো মাধ্যম থাকে, এবং সেই মাধ্যম থেকে তারা উপকৃত হয়ে থাকে। অর্থাৎ কেউ না কেউ তাদেরকে হেল্প করতে অবশ্যই এগিয়ে আসে। তো আপনারাও আপনাদের জীবনে এরকম ব্যক্তি পাবেন, যারা আপনাদেরকে হেল্প করার জন্য সবসময় আপনাদের পাশে থাকবে। সরাসরি আপনার কিছু করা লাগবে না, আপনি আইডিয়া দিলেই যথেষ্ট। কারণ কন্যার ঘরেই বুধ তুঙ্গি হয়ে থাকে, কন্যার ঘরে। এই জন্য আপনাদের বুদ্ধিমত্তার ঘরটা খুব ভালো থাকছে, এবং আপনাদের বিবেচনা বোধের উপর আস্থা অবশ্যই রাখা যায়, এবং সেখানে মানুষের কল্যাণই নিহিত রয়েছে। আপনাদের আপনাদের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের সাথে অন্যের কল্যাণ জড়িয়ে আছে। অতএব আপনাদের ভাগ্যগতভাবেই আপনাদের জন্য উচ্চ স্থান বরাদ্দ থাকে। যদি আপনারা তার জন্য কাজ করেন, অবশ্যই আপনারা জীবনে উচ্চ স্থান পেয়ে থাকেন। আপনারা দেখবেন জীবনে এই ধরনের বৈশিষ্ট্য বজায় রাখলে জীবনে অতি সহজে উচ্চ স্থান আপনারা পেয়ে যান। এখন আমরা আলোচনা করব পরবর্তী ঘর নিয়ে, অর্থাৎ তুলা নিয়ে, যে জায়গাটা হচ্ছে আপনার জন্য সংগ্রাম সংঘর্ষের ঘর, এবং এই জায়গাটা বেশ আপনারা মজা পাবেন হয়তো শুনে। বিষয়টা এরকম, দাড়িপাল্লার মতন। অর্থাৎ আপনি একটা লাইন হয়তো শুনেছেন যে পরিশ্রম এবং বিশ্রাম, পরিশ্রম আর বিশ্রামের বিষয়টা সম্পূর্ণ একে অন্যের সাথে পরিপূরক, রাত এবং দিনের মতো। আপনি অতটা পরিশ্রম করেন না যাতে করে পরে আপনাকে মাত্রাতিরিক্ত বিশ্রাম নিতে হয়। আপনি খুব মেপে মেপে কাজ করেন, সব কিছুতে মেপে মেপে কাজ করা, অর্থাৎ ব্যালেন্স রাখা। আপনি কাজ করছেন, টার্গেট নিয়েছেন এতটুকু আমি করব, কিন্তু দেখলেন যে না, শরীর আর পেরে দিচ্ছে না। ওকে, শরীর পেরে দিচ্ছে না, ঠিক আছে, আজকে এই পর্যন্তই, পরে আবার করব।
অর্থাৎ আপনি শারীরিক বলকে প্রাধান্য না দিয়ে মানসিক বলকেই সবসময় প্রাধান্য দেন। এটা আপনার এক অনন্য বৈশিষ্ট্য এবং সংগ্রাম সংঘর্ষের ক্ষেত্রে, সকল ক্ষেত্রে শত্রুতা, পরিশ্রম সকল ক্ষেত্রে আপনি এই বৈশিষ্ট্যকে অবশ্যই মেনে চলেন। যেখানে আপনি একজন মানুষের সাথে কতটা তর্ক করবেন, তাকে আপনি কতটা কথা শোনাবেন, সেইটাও কিন্তু আপনি সিদ্ধান্ত নিয়ে থাকেন। এটা আপনার মস্তিষ্কে চলে। অর্থাৎ একটা আহ, একটা কাপড় থেকে জল নিংড়ানোর জন্য আমরা কতটুকু প্রেসার দিলে সেই জলটা বের হবে, বেশি দিলে ছিঁড়ে যেতে পারে। একটা স্ক্রুকে আমি কতটুকু টাইট দিলে সেটা কার্যকরী হবে। একটা মানুষকে আমি কতটুকু বোঝালে কাজ হবে, কতটুকুও তাকে কথা শোনাতে হবে, এই বিষয়গুলো আপনারা খুব ভালো বোঝেন। আর বোঝেন বলে আপনারা একই সাথে কথা মানে তার উপর কী বলে, তাকে শাসনও করতে পারেন, আবার তাকে ভালোবাসতে পারেন, স্নেহও দিতে পারেন। এরকম নানান বিষয়ে আপনারা বিরাটভাবে পারদর্শী, আর এই কারণে আপনারা অনন্য। আপনারা দেখবেন যে এই বৈশিষ্ট্যগুলো আপনার মধ্যে আছে। এখন যদি বলেন যে কই আমার ভিতরে এগুলো নেই, তাহলে নিজেকে আরেকটু ভালো করে জানতে হবে। আপনার যদি এই নক্ষত্র হয়, তা অবশ্যই এই বৈশিষ্ট্য আপনার থাকার কথা। আপনারা তারপরে যখন বৃশ্চিকে যাচ্ছেন, সেইখানে কিন্তু আপনার লাইফের একটা বিরাট পার্ট রয়েছে, জীবনসঙ্গীর ঘর এটা। তো সেই ব্যক্তি আসলে কেমন আপনার জীবনে, প্রশ্ন আসে, সেই ব্যক্তি আমার জীবনে কেমন? দেখুন, বৃশ্চিকের ঘরটা একটা জলের ঘর, এবং এই ধরনের মানুষের মধ্যে এমন একটা প্রবৃত্তি রয়েছে, মানে যারা আপনার জীবনসঙ্গী, যার সাথে আপনি চলবেন, এরা কখনো গরম কখনো ঠান্ডা। কারণ ঘর হচ্ছে জলের, আবার সেখানে রয়েছে মঙ্গলের মতো একটা অগ্নিকারক গ্রহ, সেখানে আবার জলের গ্রহ চন্দ্র, সে এসে আবার এখানে তুঙ্গি হয়। আশ্চর্য একটা ঘর। আবার এখানে রয়েছে বৃশ্চিক, লুকিয়ে থাকে, আবার তার কাছে রয়েছে আবার বিষ। অর্থাৎ এখানকার মানুষটা রহস্যময়, এবং কালপুরুষের অষ্টম ঘর যে রহস্যময়, যাকে কেউ জানতে পারে না। অতএব আপনি আপনি আপনার যে জ্ঞান বুদ্ধি বিবেচনা বোধ আছে, সেইটা দিয়েও তাকে আপনি জানতে পারবেন কি না, এটা নিয়ে সন্দেহ আছে। অতএব তাকে জানতে না চাওয়াই উত্তম কাজ। কারণ হচ্ছে জলের ভিতরে আগুন, সেটা আবার কীরকম? আবার আগুনের কথা যখন আসছে, সেখানে আবার এসে জল তার ভারসাম্য নষ্ট করে ফেলে। মানে বিষয়টা বললামই কি আর বোঝাবো কি, আমি নিজেই তো বুঝতেছি না। বিষয়টা এরকম, যাকে জানতে না চেষ্টা করাই ভালো, এরকম একটা বিষয়। তো আপনাদেরকে আমি বলবো যে এখানে আপনার যে জীবনসঙ্গী হবে, যাকে বুঝতে না পারবেন, এখানে মহাভারতে সুভদ্রা দ্রৌপদীকে এরকম বলেছিল। দ্রৌপদী যখন বলে, তোমাকে এবং তোমার ভ্রাতা কৃষ্ণকে আমি কখনোই বুঝতে পারি না, না দ্রৌপদী না, এটা অর্জুন বলেছিল। তখন সুভদ্রা বলেছিল, যাকে বুদ্ধি দিয়ে জানতে না পারেন, তাকে হৃদয় দিয়ে দিন। অর্থাৎ সেই কথা থেকে আমরা এটা বুঝতে পারি যে যদি আপনি এই বৃশ্চিকের জাতক জাতিকা যারা আপনার জীবনসঙ্গী, যারা তাকে যদি আপনি জানতে না পারেন, তাহলে সবচেয়ে বেস্ট সিদ্ধান্ত হবে এই ক্ষেত্রে হৃদয় দিয়ে দেওয়া। অর্থাৎ তার সাথে নমনীয় আচরণ করা, অর্থাৎ তাকে জাজমেন্টের আওতায় না ফেলা। সে কেমন, সে কী করে, এগুলো জানতে না চাওয়া, প্রশ্ন না করা। এরকম যে আত্মসমর্পণের যে ভাব, এইটা রাখতে পারলেই শুধুমাত্র তাকে আবিষ্কার করা সম্ভব হতে পারে। সে নিজে থেকেই যদি কোনো কিছু না উন্মুক্ত করে, তাহলে আপনি কখনোই তাকে জানতে পারবেন না, এটা সম্ভব না। তো বৃশ্চিকের ঘরটা হচ্ছে আসলে কালপুরুষের অষ্টম ঘর, যাকে কখনো জানা যায় না। তো আমরা আপনার জীবনসঙ্গীর ঘরকে মানে এখান থেকে আমরা এই বিষয়টাকে অপ্রকাশিত রাখবো। কারণ হচ্ছে আপনার জীবনসঙ্গীর বৈশিষ্ট্যই হবে এরকম অপ্রকাশিত, যাকে আপনি কখনোই নিজের বোধ বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়ে জানতে পারবেন না। এক্ষেত্রে নিজেকে অসহায় মনে করার কোনো কারণ নেই, কারণ এটিই তার বৈশিষ্ট্য। সেও তো জানে না যে সে কেমন, এবং তাকে তো ব্যাখ্যা করাও চলে না। তবে বৃশ্চিকের যে বিশেষ বৈশিষ্ট্য আছে, সেগুলো কিছু কিছু তার মধ্যে থাকবে। কখনো কখনো আপনার বৈশিষ্ট্যের কারণে সেগুলো চাপা পড়ে যাবে। কারণ যাকে জানা যায় না, তাহলে তাকেও তো চলতে হয়। সেক্ষেত্রে সে এক একজনের বৈশিষ্ট্য এক এক সময় ধারণ করে চলে, এবং এই কারণেই বলা হচ্ছে তাকে জানা যায় না। কারণ এখন আপনি বলছেন তাহলে তার বৈশিষ্ট্য এইটা, কিন্তু পরবর্তীতে দেখলেন যে না, এই বৈশিষ্ট্য তো মিলছে না, এই বৈশিষ্ট্য, তার মানে তার বৈশিষ্ট্য অন্য কিছু। এর অর্থই হলো তাকে নির্দিষ্ট কোনো বৈশিষ্ট্য দিয়ে ধরা যায় না বলেই তাকে বলা হচ্ছে তাকে জানা যায় না। আমি
এখানে এসে আপনাদের প্রথম যে 7টা ঘর সেই সম্পর্কে এই যে প্রায় আধা ঘন্টা আলোচনা করলাম। আমি জানি না আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমাকে বলবেন, কমেন্টে জানাবেন। যদি আপনাদের এই ভিউ 5000 ক্রস করে তাহলে আমি আবারও আপনাদেরকে অত্যন্ত সুন্দর একটা এরকম মনোমুগ্ধকর পরিবেশে সুন্দর একটা ভিডিও আবার দেব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।